স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। টার্গেট সিরিজ জয় লঙ্কানদের বিপক্ষে ড্র না জয় চান ফিল সিমন্স। সুস্থ হয়ে একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে মোহাম্মদ আশরাফুলের রেকর্ড গড়া মাঠে টাইগাররা নতুন ইতিহাস লিখতে চাইছে। তবে সিংহলী স্পোর্টস ক্লাবের ফ্ল্যাট উইকেটে বোলারদের কঠিন পরীক্ষা দিতে হবে। কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো প্রিভিউ রিপোর্ট। স্লিপে সহজ ক্যাচে সাদমানের কঠিন চোট, আটকে উঠলেন পাশে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন শান্ত। একটাই টেনশন, সাদমান ছিটকে গেলেন না তো। কলম্বো টেস্টের আগের দিন এই ছবিটা কিছুটা হলেও ভাবনায় ফেলতে পারে। নিয়মিত ওপেনার সাদমান ইসলামের ইনজুরি, একে তো এনামুল হক বিজয় ফর্মে নেই, তার উপর সাদমানের এই মাঠ থেকে উঠে যাওয়াটা কিছুটা হলেও কিন্তু আসলে শঙ্কিত করতে পারে। কিন্তু বাংলাদেশ দল পুরোটা সময় প্র্যাকটিস করার পর একদম শেষ দিকে সাদমান ইসলামকে আবার দেখা গেছে ঠিক ব্যালকনিতে এসে হাজির হয়েছেন হাসি মুখে, এবং তাকে দেখে বোঝা গেছে তিনি ফিটফাট আছেন। তাকে দূর থেকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে সব ঠিকঠাক কিনা, খেলতে পারবেন কিনা, তিনি ইশারায় জানিয়েছেন তিনি খেলছেন। অর্থাৎ বাংলাদেশ দলে আপাতত ইনজুরি কোনো সমস্যা না। ফুল ফিট হয়ে মেহেদী হাসান মিরাজও কিন্তু এই টেস্টে ফিরছেন, যিনি কিনা টেস্টে গত বছরে বাংলাদেশের সেরা পারফর্মার। মিরাজ এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যা কাজ তা তো সে করবেই, তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে। মিরাজ ফেরার পর কলম্বো টেস্টে কেমন হবে সেরা একাদশ, সেটাই হয়তো হাতের করগুনে মেলানোর চেষ্টা করছিলেন ক্যাপ্টেন শান্ত। হিসাব মিলাতে একটু বেগ পেতে হয়েছে বলেই মনে হলো। আগের ম্যাচে নাইমের ফাইফার, তাকে রাখতে হচ্ছে মিরাজ ফিরলেও। বাজে ফর্মে বিজয়, তাকে বাদ দিলে ওপেন করতে হবে শান্তকেই। তবে হেড কোচ এখনই বাদের খাতায় ফেলতে নারাজ বিজয়কে। বিজয় টেস্ট ক্রিকেটে মাত্র এসেছে, জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করেছে। একটি টেস্টে শুধু ভালো করতে পারেনি, এটুক দিয়ে কাউকে বিচার করা ঠিক হবে না। সেও জানে মাত্র দুটি ইনিংস বাজে গেল, আশা করি পরের ইনিংসে ঘুরে দাঁড়াবে। গলে দারুণ বল করেছে নাইম, তাকে একাদশে না রাখাটা কঠিন। ম্যাচের আগের দিন মুশফিক মিরাজের মতো সবাই উইকেটের রহস্য ভেদ করতে ব্যস্ত। ফ্ল্যাট উইকেটে ব্যাটাররা রান পাবেন, শেষ দিকে স্পিনাররাও ঘূর্ণি জাদু দেখাতে পারবেন। তবে উইকেটের রহস্য ছাপিয়ে সিমন্সের কাছে মুখ্য কলম্বো টেস্ট জয়। ম্যাচ জেতা সহজ হবে না, তবে আমরা জয়ের চেষ্টাই করব। গল টেস্টেও একই চেষ্টা করেছি, জয়ের পথটা খুঁজে বের করতে হবে। তবে কলম্বোতে দুই দলকে হারিয়ে জিতে যেতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি টেস্টের 5 দিনই রাজত্ব করবে। নাইয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। শান্ত কি এবছরের ব্র্যাডম্যান হতে যাচ্ছেন? সিংহলী স্পোর্টস ক্লাবে শান্তর ব্যাট কি আবারও হাসবে? একদিকে ক্যাপ্টেন্সি ছাড়ার গুঞ্জন, অন্যদিকে ব্যাট হাতে দুরন্ত গতিতে ছুটছেন শান্ত। টাইগার কাপ্তান বছরের সেরা টেস্ট ব্যাটসম্যান হবার দৌড়ে এগিয়ে যাবেন যদি ফর্মের ধারাবাহিকতা দ্বিতীয় টেস্টেও ধরে রাখতে পারেন। কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ কিংবা ইন্ডিয়ার ঋষভ পান্ট, সবাইকে টপকে 2025 সালে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান এখন পর্যন্ত বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। একটু অবাক হচ্ছেন, বাট পরিসংখ্যানটা যদি ঘেটে দেখেন তখন কিন্তু আরও বেশি অবাক হবেন, চোখটা কপালে উঠে যেতে পারে। একটা ইনফো দিচ্ছি, নাজমুল হোসেন শান্ত এই বছর অর্থাৎ একটা বছরের জন্য হলেও স্যার ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে পারেন। কিভাবে? পরিসংখ্যানটা বলছি, এখন পর্যন্ত তিনি 99 অ্যাভারেজে ব্যাট করেছেন এই বছরটায়, 2টো সেঞ্চুরি করেছেন এই সিরিজেই গল টেস্টে। ঠিক এই মাঠে দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্ত যদি সেই পারফরমেন্সের ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন, ওই যে ডন ব্র্যাডম্যানের 99.94 অ্যাভারেজ, অন্তত একটা বছরের জন্য তিনি টপকে যেতে পারেন, এমনকি অ্যাভারেজটা 100 ছুঁয়ে ফেলতে পারে। সব কিছু মিলে নাজমুল হোসেন শান্তর কনফিডেন্সটা কিন্তু একেবারেই স্কাই হাই। এবছর 3টা টেস্টে 5টা ইনিংসে তিনি 396 রান করেছেন, 2টা সেঞ্চুরি, একটা 50। সেই ধারাবাহিকতাটা নিঃসন্দেহে এই সিংহলী স্পোর্টস ক্লাব মাঠেও কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন ধরে রাখতে চাইবেন।
সোশ্যাল মিডিয়ায় হাজারো ট্রল, ভেঙে না পড়ে ওই উইলো দিয়েই জবাব দিচ্ছেন শান্ত। ওটাই তার একমাত্র অস্ত্র। শত সমালোচনার পরও 25-এ দুর্দান্ত ফর্ম, বিশ্বসেরাদের টপকে এখন পর্যন্ত টেস্টে সর্বোচ্চ রান শান্তর। গল টেস্টে ব্যাট করেছেন হাতে ব্যথা নিয়ে, আবারও চোট কলম্বো টেস্টের আগে। তবে ম্যাচের আগের দিন স্লিপে করেছেন ফিল্ডিং। ব্যাট হাতে ফুল কনফিডেন্সে করেছেন নেট প্র্যাকটিস। হেড কোচ স্বস্তি নিয়ে জানালেন শান্ত খেলতে পারবেন ফুল ফিট হয়ে। Chandra is fine. Chandra is fine. Just a little knock on his finger, tape it up and play. So skipper is fine. শুধুমাত্র নিজের পারফরম্যান্স না, নিজের ক্যাপ্টেন্সি ইস্যুতেও কিন্তু অনেক বেশি আলোচনায় শান্ত। শোনা যাচ্ছে এই টেস্টের পরেই নাকি শান্ত ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিবেন। তেমনটা হলে নিঃসন্দেহে ভালো একটা অবস্থানে থেকেই তিনি ক্যাপ্টেন্সিটা ছাড়তে যাচ্ছেন। এখনও বছরে বাংলাদেশে আরও 2টা টেস্ট বাকি আছে, সেটা আরও 5 মাস পরে আয়ারল্যান্ডের বিপক্ষে। সুতরাং শান্ত চাইলেই কিন্তু এই ক্যাপ্টেন্সি ইস্যুতে আরও কিছুটা সময় ভেবে নিতে পারেন, যেহেতু বেশ লম্বা সময় পর আবারও বাংলাদেশ টেস্ট খেলতে নামবে। শান্ত যদি এই টেস্টে ভালো করতে পারে, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে যেই টেস্ট সিরিজটা আছে সেখানেও যদি নিজের পারফরম্যান্সটা দারুণভাবে ধরে রাখতে পারেন, তবে বলাই যায় একটা বছরের জন্য বিশ্বের সব ব্যাটসম্যানদেরকে ছাপিয়ে নাজমুল হোসেন শান্ত সবার সেরা হতে পারেন। নিশ্চয়ই শান্ত ভালো কিছু করবেন এই সিংহলিজ স্পোর্টস ক্লাবে। ক্যাপ্টেন্সি ইস্যুতেও নিশ্চয়ই ভালো একটা ডিসিশন নেবেন। নাহিয়ান বিন জাসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। বিপিএল ক্রিকেটে এক সময় ছিল বিশ্বসেরা তারকাদের আনাগোনা, কিন্তু সময়ের সঙ্গে যেন সেই জৌলুস ধীরে ধীরে ম্লান হয়ে যায়। পেশাদার ব্যবস্থাপনার অভাবে সরে যায় স্পন্সররা। তবে নতুন আসরে চমক দিতে চায় বিসিবি। রহমান পেয়ারের রিপোর্ট। বিপিএল যখন শুরু হয় তখন দারুণ আলোড়ন তুলেছিল বিশ্ব ক্রিকেটে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের নামী তারকারা খেলতে এসেছিলেন। 2020 সাল পর্যন্ত বড় বড় কোম্পানি দলগুলোর মালিক ছিল, কিন্তু বিসিবি সময় মতো পেশাদার ব্যবস্থাপনা দেখাতে পারেনি। ফলে একে একে ওই কোম্পানিগুলো সরে দাঁড়ায়। হারিয়ে যেতে থাকে বিপিএল এর জৌলুস। বিপিএল ক্রিকেটের নতুন চেয়ারম্যানের সামনে তাই অনেক চ্যালেঞ্জ। এই বিপিএলকে স্বচ্ছ, ক্লিন এবং অতীতের যে ভুলগুলো তার থেকে বেরিয়ে এসে যদি করা যায়, তাহলে এটার ব্র্যান্ডগুলোটা বাড়বে। ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব। এটা আমাদের একটা মূল চিন্তাধারা। বিপিএল বিসিবির জন্য একটা ভালো প্রপার্টি। খালি ইকোনমিক দিকটা চিন্তা করলে না, এটা খেলার দিকটা চিন্তা করলেও এটা আমাদের টি-20 প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম। দেরিতে হলেও ভুল থেকে শিক্ষা নিচ্ছে বিসিবি। ডিসেম্বরে মাঠে গড়াবে নতুন আসর। নতুন করে সব সাজাতে চান কর্তারা। বোর্ডের ডিসিশন হবে ফ্র্যাঞ্চাইজি কিভাবে খালি বাংলাদেশ ভিত্তিক হবে বা আন্তর্জাতিক ভিত্তিক হতে পারবে কিনা, সেটা পর্যায়ক্রমে হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে। তবে যেটা আমি প্রথমেই বললাম যে এবারের যদি পরবর্তী যে বিপিএলটা হবে, সেই বিপিএলে বিসিবিকে ইনভেস্ট করতে হবে। আমাদেরকে এটাকে চিন্তা করতে হবে রেভিনিউ সাইড থেকে না চিন্তা করে, ইনভেস্টমেন্ট করে এটা ভাবমূর্তিটাকে ভালো করতে হবে। 3 ভেন্যুতে বিপিএল আয়োজন হয়ে আসছে। গুঞ্জন আছে ভেন্যু সংখ্যা বাড়তে পারে ভবিষ্যতে। 4 নম্বর ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা কতটা? ফ্র্যাঞ্চাইজি লিগগুলা আপনার বাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল লিগের প্রায় সমতুল্য হিসেবে ধরা হয়। তো সেখানে আনফর্চুনেটলি বাংলাদেশে 3টি ভেন্যুই অ্যাক্রিডিটেড ভেন্যু রয়েছে। অন্য ভেন্যুগুলোর অ্যাক্রিডিটেশন অ্যাকচুয়ালি আমরা হারিয়ে ফেলেছি, কারণ অনেকদিন খেলা হয়নি। ইট কুড বি বগুড়া, ইট কুড বি রাজশাহী, ইট কুড বি। তো আমরা এই 3টা ভেন্যু, যেটা এই 3টা ভেন্যুর বাইরে যে 3টা ভেন্যুকে আমরা আন্তর্জাতিক ভেন্যু হিসাবে স্বীকৃত ছিল বা তার কাছে গেলে নিতে পারবো যদি সম্ভব হয়। 13 বছরেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনে ব্যর্থ বিসিবি। রহমান পেয়ার, 71। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর সময়টা 16 আনা কাজে লাগানোর পরিকল্পনা করছে বাফুফে। এদিকে বাফুফের বর্তমান কমিটি দায়িত্বে আসার পরের টাইমলাইন বলছে দেশের ফুটবলে ব্র্যান্ড ভ্যালু বাড়ছে তরতর করে। প্রীতি ম্যাচের দর কষাকষিতেও হচ্ছে সুবিধা। এর মধ্যে নেপাল আর শ্রীলঙ্কার কাছ থেকে ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। ভেবে চিন্তে বেছে নেওয়া হবে বেস্ট অপশনটাই। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
এই বাংলাদেশের রং আগের মতোই আছে, সেই লাল সবুজ, তবে বদলে গেছে তার ক্রিয়া প্রতিক্রিয়া। এই স্কোয়াডে এখন খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, কানাডার টপ লিগের সুপার পারফর্মার, আছেন ইতালিয়ান ক্লাসিক্যাল ফুটবল আবহে বেড়ে ওঠা তরুণ তুর্কি। তাই সম্মানজনক পরাজয়ে খুশি থাকার সেই সিচুয়েশন থেকে এখন অনেকটা সামনে এগিয়ে গেছে বাংলাদেশ। ওরা ভারতের মাঠে গিয়ে স্বাগতিকদের চোখে চোখ রেখে লড়াই করে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে ফেভারিট হিসেবে। কিন্তু গেল ম্যাচটায় হামজা সমিতরা ছিল পরাজিতদের কাতারেই। তবে হংকংয়ের বিপক্ষে তেমনটা কোনোভাবেই হতে দিতে রাজি নয় বাফুফে ম্যানেজমেন্ট। তাই তার আগে প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরের 1 থেকে 9 তারিখে ফিফা উইন্ডোতে একাধিক প্রীতি ম্যাচ খেলে নিজেদের স্কিল ঝালিয়ে নিতে চায় দল। আর বাফুফেও সেই ডিল করতে শুরু করেছে আগে ভাগেই। হামজা সমিত্রা আশায় নিজেদের ওজনটা ভালোই বুঝতে পারে ফেডারেশন। তাই সেপ্টেম্বরের উইন্ডোতে এবারে ইউরোপে গিয়ে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিল বাফুফে। কিন্তু এই সময়ে ইউরোপে পূর্ব নির্ধারিত ব্যস্ততা থাকায় আপাতত তা সম্ভব হচ্ছে না। তবে অক্টোবরে নিজেদের ফ্রি টাইমে খেলার পাল্টা প্রস্তাবও এসেছে কয়েকটা দেশ থেকে। কিন্তু সেই টাইম স্প্যানে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ থাকায় ইউরোপ ভ্রমণের পরিকল্পনা এখন বাদই দিয়েছে বাফুফে। তবে এর বাইরে বাংলাদেশের টেবিলে এই মুহূর্তে আছে দুটি দেশের আমন্ত্রণ পত্র। নেপাল জানিয়েছে তারা 2 ম্যাচের একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায়, তবে শ্রীলঙ্কাটা বেটার অপশন, কারণ তারা পরিকল্পনা করেছে 4 জাতির টুর্নামেন্ট আয়োজনের। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে স্বাগতিক লঙ্কার পাশাপাশি বাকি 2 দেশ কারা হবে সেটা নিশ্চিত হওয়ার পর। আর সেকেন্ড অপশন হিসেবে নেপাল তো থাকছেই। তবে নিজেদের এই প্রস্তুতি পর্বটা সাউথ এশিয়ার বাইরে নিয়ে যেতে চাইছে বাফুফে। তাই সেপ্টেম্বর উইন্ডো টার্গেট করে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি গেছে মালয়েশিয়া, ইয়েমেন আর আফগানিস্তানের কাছে। বাংলাদেশ মালয়েশিয়া গিয়ে খেলতে চায়, আর ইয়েমেন বা আফগানিস্তান রাজি হলে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভেন্যু হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশ। বোঝা যাচ্ছে সামনের উইন্ডোতে একাধিক অ্যাওয়ে ম্যাচ খেলতে চাইছে বাফুফে। তার কারণ মূলত দুটি। কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ না থাকায় এই উইন্ডোতে হামজা সমিত সোমরা এবার দলের সাথে যুক্ত হচ্ছেন না। দ্বিতীয়ত ওই সময় ঢাকার জাতীয় স্টেডিয়ামও অ্যাভেলেবেল না, বাকি থাকা কিছু সংস্কার কাজ শেষ করা হবে তখন। অ্যাওয়ে ভেন্যুতে নিজেদের ঝালিয়ে নিয়ে তবেই অক্টোবরে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তখন অবশ্য ফুল স্কোয়াডই পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। হামজা সমিত ফাহমিদুলদের সাথে সব ঠিক থাকলে যুক্ত হতে পারেন কিউবা মিচেলও। তার আগে বাকিরা সুযোগ পাচ্ছেন নিজেদের আরও পোক্ত করে নিতে। খালিদ জামিল, ৭১। শুধু অংশগ্রহণ করে ক্ষান্ত হতে চায় না বাংলাদেশ। এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্বে পেতে চায় A+। লক্ষ্য অস্ট্রেলিয়াতে মূল পর্বে খেলা। সে স্বপ্নের কথাই মতিঝিলের বাফুফে ভবনে জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার। কোয়ালিফায়ার্স খেলতে মিয়ানমারের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে নিজেদের শক্তিমত্তা এবং পরিকল্পনা তুলে ধরেন গুরু পিটার বাটলার ও লাল সবুজ অধিনায়ক আফিদা। হাসান সজীবের রিপোর্ট। খেলবো, ফাইট করব, ইনশাল্লাহ ফাইট করে আমরা যেন অস্ট্রেলিয়া যেতে পারি। আপনারাও দোয়া করবেন। ছেলেদের মতো এখন মেয়েরাও ফাইট করতে প্রস্তুত। কেবল অংশগ্রহণ নয়, মতিঝিল থেকে বাঘিনীদের টার্গেট অস্ট্রেলিয়া। হবেই বা না কেন, এফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্ব খেলার আগে লাল সবুজরা যে খেলেছে দুর্দান্ত ফুটবল, জর্ডানে রুখে দিয়েছে শক্তিশালী ইন্দোনেশিয়া এবং জর্ডানকে। কেবল নিজেদের পরখ করে নেয় নয়, এ ত্রিদেশীয় সিরিজে র্যাঙ্কিংয়েও বেশ উন্নতি করেছে পিটার বাটলারের শিষ্যরা। 5 ধাপ এগিয়ে 133 থেকে উঠে গেছে 128তম স্থানে। এমন আত্মবিশ্বাস নিয়েই মিয়ানমারে উড়াল দেওয়ার আগে খোশ মেজাজে বাংলাদেশের মেয়েরা মঙ্গলবার সকালে জাতীয় স্টেডিয়ামে সেরে নিয়েছে সবশেষ প্রস্তুতি। ইংলিশ গুরু পিটার বাটলারের সিরিয়াসনেস সঙ্গে মেয়েদের অক্লান্ত পরিশ্রমী বলে দেয় এবার কেবল অংশগ্রহণের মাঝে সীমাবদ্ধ থাকতে চায় না বাঘিনীরা, খেলতে চায় অস্ট্রেলিয়াতে মূল পর্বে। বিকালে প্রেস মিটে সেটাই স্পষ্ট করলেন কোচ ক্যাপ্টেন। জর্ডানে খেলার সুফল পাচ্ছে দল, শুধরিয়ে নিয়েছে ভুল। এখন লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। কোচ আমাদেরকে যেভাবে প্র্যাকটিস করিয়েছে তার প্ল্যান অনুযায়ী আমরা সেভাবেই করার চেষ্টা করেছি। আমাদের টার্গেট থাকবে কোয়ালিফাই করা। 3টি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার খুবই স্ট্রং টিম। আমরা চেষ্টা করব ওদের সাথে ম্যাচ বাই ম্যাচ জেতার। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের টার্গেট পূরণ করে দেশে ফিরতে পারি। Good. I've picked the best 23 players I feel are best suited to go in and being successful. Old news, leave it. Let's move on.
কাজটা কঠিন, তবে কোচের পরিকল্পনায় মেয়েরা যেভাবে অনুশীলন করেছে তাতে আশাবাদী পুরো দল। তবে মূল পর্বে খেলার স্বপ্ন বাস্তবায়নে মিয়ানমারে আফিদাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। 29 জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। 2 জুলাই শক্তিশালী প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমারকে মোকাবেলা করবে মেয়েরা। আর সবশেষ ম্যাচে ওদের অপোনেন্ট তুর্কমেনিস্তান 5 জুলাই বিকাল 5টায়। হাসান সজীব, 71, ঢাকা। ভক্ত সমর্থকদের জন্মদিনের উপহার দিলেন লিওনেল মেসি। 38-এ পা রাখলেন, একই দিনে দলকে নিয়ে গেলেন ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে। ব্রাজিলিয়ান জায়ান্ট পালমেইরাসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 2-2 গোলে ড্র করে টেবিলের 2-এ থেকে পরের রাউন্ডে মেসি বাহিনী। কোহিনুর কণা রিপোর্ট। সে চেষ্টা করছে কিন্তু পারছে না। তার সাথে ঘটে যাচ্ছে একের পর এক ট্র্যাজেডি। চারিদিক থেকে ধেয়ে আসছে রাজ্যের শূন্যতা। তাহলে কি ওরাই ঠিক? বড় স্বপ্ন দেখা সবার কাম্য নয়। মায়াভরা মুখ, চোখে একাকাশ তারা, পায়ে তার অগ্নিস্ফুলিঙ্গ। রোজারিও সেই ছেলেটা দৌড়াচ্ছে অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। তা সত্ত্বেও হার মানছে না। আর কেউ না জানুক, সেই ছেলেটা ঠিক জানতেন ইতিহাস লিখতেই তার জন্ম। লাল নীল জার্সিটাকে করেছিলেন সার্বজনীন। আকাশি নীল টি শার্টে সে সয়ে বেরিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দুঃখ। সে ছেলেটা লিওনেল মেসি। রোজারিওর ধুলোমাখা পথ থেকে যে অধিষ্ঠিত হয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে, তিনিই লিও, যার মোহ মায়ায় অবলীলায় কাটিয়ে দেওয়া যায় গোটা জীবন। মিলেনিয়াল থেকে জেনজি কিংবা জেন আলফা, মেসির পরশে সবাই মিলেমিশে একাকার। সবার কাছে 11 সেই প্রথম প্রেমের মতোই মিষ্টি। বিশ্বকাপ জিতে লিও মিটিয়েছেন আজন্ম আক্ষেপ। প্রতিটি মুহূর্ত এখন করে চলেছেন উপভোগ। তবুও যোদ্ধার যুদ্ধ তো আমৃত্যু। মেসির কারণে ক্লাব বিশ্বকাপে যোগ্য না হয়েও জায়গা করেছে ইন্টার মায়ামি। এমন কথা উঠেছে চারিদিকে, সেই জবাবটা তো দেয়া চাই। মিলে গেছে জবাব। মেসির নেতৃত্বে প্রথমবার ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে এসে হারিয়ে দিয়েছে ইউরোপের কোনো ক্লাবকে। এরপর ধরাশায়ী হয়েছে সাউথ আমেরিকান জায়ান্ট পালমেইরাস। আনবিটেন থেকে ব্যাক টু ব্যাক ইতিহাস রচনা করলো পিঙ্ক জার্সিরা। নকআউটে উঠেই গেল মেসির মায়ামি, সেটাও মেসির জন্মদিনে। কি দারুণ সমাপতন। টপার হওয়ার মিশনে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ইন্টার মায়ামি আর পালমেইরাস। তবে গোলের খেলায় বাজিমাত করল এমএলএসের দলটা। তালেও আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। ম্যাচে ফিরতে মরিয়া পালমেইরাস, তবে গোলের দেখা নাই। এরই মধ্যে আবার ফাউল করে বসেন লিওনেল মেসি। কালক্ষেপণ না করে বেরসিক রেফারি জন্মদিনে লিওকে দেখিয়ে ফেললেন হলুদ কার্ড। বিরতির পর চাপ বাড়ায় দুই দল। ম্যাচের 66 মিনিটে লুইস সুয়ারেজের গোলে লিড ডাবল করে মায়ামি। শেষ 16-র খুব কাছে লিও বাহিনী। তবে যে গল্পের নায়ক মেসি, সেই গল্পে টুইস্ট থাকবে না, তা কি আর হয়? ম্যাচের 80 মিনিটে গোল খেয়ে বসে মায়ামি। 8 মিনিট বাদে সমতায় ফেরে পালমেইরাস। তবে কি হেরে বসবে মেসি বাহিনী? সব সংখ্যা কাটিয়ে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের 2-এ থেকে পরের রাউন্ডে মেনেন পিঙ্করা। নকআউট পর্বে মেসির জন্য অপেক্ষা করছে আরও বড় সারপ্রাইজ। শেষ 16-তে মায়ামির প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেসির সাবেক ক্লাব পিএসজি। একেই বলে ডেস্টিনি। কোহিনুর কণা, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।